পরপর দুটো ওয়ার্ল্ড কাপ ফাইনাল ভাবা যায়? একবার বিশ্বজয়ের সেই গৌরব, আর ঠিক তারপরে হৃদয় ভাঙার কষ্ট। তো ২০২২-এর পর থেকে ফরাসিদের মনে কিন্তু একটাই প্রশ্ন ঘুরছে, ২০২৬-এ আখির হবেটা কি? চলুন এই বিষয়টা নিয়ে আজ একটু গভীরে যাওয়া যাক। মানে ফ্রান্সের সাম্প্রতিক বিশ্বকাপের ইতিহাসটা যদি দেখেন, দেখবেন সব গল্পই যেন ফাইনালকে ঘিরে। একদিকে যেমন আছে সাফল্যের একেবারে চূড়ায় ওঠার গল্প, ঠিক তেমনি আছে তীব্র হতাশার স্মৃতি। আর এই দুটো মিলিয়েই কিন্তু ওদের ২০২৬-এর মিশনটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুটো ফাইনাল, কিন্তু গল্পটা যেন আকাশ পাতাল। ২০১৮-র কথা ভাবুন, সে কি দাপট, কমপ্লিট ডমিনেশন, পুরো টুর্নামেন্টে ওদের থামানোর কেউ ছিল না। আর ২০২২, সে তো কান্নার গল্প, টাইব্রেকারে সব শেষ। এই যে দুই মেরুর দুটো অভিজ্ঞতা, এটাই কিন্তু ওদের পরের অভিযানের মানসিকতাটা গড়ে দিচ্ছে। তো আসল প্রশ্নটা তাহলে কি দাঁড়াচ্ছে, তাই না? এমবাপ্পেদের এই ফ্রান্স দলটা, ওরা কি সত্যিই অপ্রতিরোধ্য, নাকি ওদের নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করা হচ্ছে? চলুন এই আলোচনায় আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করি। তবে হ্যাঁ, একটা ব্যাপার কিন্তু দিনের আলোর মতো পরিষ্কার। ফ্রান্স ২০২৬ বিশ্বকাপে আসছে খুব পরিষ্কার একটা লক্ষ্য নিয়ে। ওদের মিশন একটাই, উই উইল টেক ইট ব্যাক। মানে হারানো সম্মানটা ওরা যে ফিরিয়ে আনতে চায়, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আচ্ছা, সবার আগে চলুন দেখি কেন ফ্রান্সকে একটা আনস্টপেবল মেশিন বা অপ্রতিরোধ্য শক্তি বলা হচ্ছে। ওদের মূল শক্তিগুলো আসলে কি যা কিনা প্রতিপক্ষের জন্য রীতিমতো একটা দুঃস্বপ্ন? ওদের প্রথম এবং সম্ভবত সবচেয়ে বড় শক্তি, সেটা হলো ওদের ভয়ঙ্কর অ্যাট্যাক। এটা শুধু একটা অ্যাটাকিং লাইন আপ না, একদম একটা বিধ্বংসী অস্ত্র বলা চলে। এই অ্যাটাককে একটা কেয়স মেশিন বললে একদমই ভুল হবে না। ভাবুন একবার, একদিকে কিলিয়ান এমবাপ্পে, যিনি এরই মধ্যে বিশ্বকাপের কিংবদন্তি, তার সঙ্গে আছেন আগুনে ফর্মে থাকা উসমান দেমবেলে, আর এই অভিজ্ঞতার সাথে যখন বারকোলা আর দুয়ের মতো তরুণ তুর্কিদের গতি আর শক্তি যোগ হয়, তখন কি হতে পারে বুঝতেই পারছেন। এরপর আসা যাক ওদের মিডফিল্ডে। এটা হলো ওদের দ্বিতীয় শক্তি, একটা স্মার্ট মিডফিল্ড। ওরা জানে কখন খেলার গতি বাড়াতে হবে, আবার কখন লাগাম টেনে ধরতে হবে। মানে বড় ম্যাচে খেলার কন্ট্রোলটা কিভাবে নিজেদের হাতে রাখতে হয়, এই আর্টটা ওরা খুব ভালো জানে। আর ৩ নম্বরে আছে ওদের ডিফেন্স, একেবারে পাথরের মতো শক্ত একটা রক্ষণভাগ। সত্যি বলতে এই ডিফেন্সকে চীনের প্রাচীরের সাথে তুলনা করলেও খুব একটা বাড়াবাড়ি হবে না। ওদের রক্ষণভাগকে যদি এক কথায় বলতে হয়, তাহলে বলতে হবে ধারাবাহিক, শান্ত আর চূড়ান্ত নির্ভরযোগ্য। বিশেষ করে যখন উইলিয়াম সালিবার মতো ডিফেন্ডার থাকে, তখন তো প্রতিপক্ষের জন্য এটা একটা দুর্ভেদ্য দেয়াল। দিদিয়ের দেশমের দলের ডিফেন্স হয়তো খুব চোখে পড়া মতো বা ফ্ল্যাশি নয়, কিন্তু কাজের কাজটা ঠিকই করে দেয়, মানে প্রচণ্ড এফেক্টিভ। কিন্তু এত শক্তির পরেও সবকিছু কি একদম নিখুঁত? না, এই ইস্পাত কঠিন বর্মের মধ্যেও কিন্তু কিছু ফাটল আছে। চলুন এবার সেই দুর্বলতাগুলো খুঁজে বের করা যাক, যা হয়তো ওদের বিশ্বকাপ স্বপ্নটাই ভেঙে দিতে পারে। ওদের সবচেয়ে বড় দুর্বলতাগুলোর একটা হলো চাপের মুহূর্তে ভেঙে পড়ার প্রবণতা, যেমনটা আমরা ইউরো ২০২৪-এ স্পেনের বিরুদ্ধে দেখেছি। মনে হয় খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে নার্ভটা ধরে রাখতে পারে না। আর সবচেয়ে বড় চিন্তার কারণ, সেটা হলো দলের সুপারস্টার কিলিয়ান এমবাপ্পের উপর অতিরিক্ত নির্ভরতা। ব্যাপারটা হচ্ছে, যদি কোনোভাবে এমবাপ্পেকে থামিয়ে দেওয়া যায়, ব্যাস ফ্রান্সের পুরো অ্যাট্যাকটাই কেমন যেন ছন্দ হারিয়ে ফেলে। আর প্রতিপক্ষ দলগুলো কিন্তু এই সমীকরণটা খুব ভালো করে জানে। এমবাপ্পেকে আটকাও আর ফ্রান্সের অর্ধেক শক্তি শেষ করে দাও। শুধু এটাই না, ২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের রাস্তাটাও কিন্তু একদম ফুলের বিছানা নয়, বেশ কঠিন। গ্রুপ পর্বেই হয়তো লড়তে হবে হাল্যান্ডের নরওয়ে বা আফ্রিকান জায়ান্ট সেনেগালের মতো দলের সাথে। আর নকআউট পর্বে সেখানে তো জার্মানি, নেদারল্যান্ডস বা স্পেনের মতো দলগুলো ওঁত পেতে থাকবে। আচ্ছা, এই সব ট্যাকটিক্স আর বিশ্লেষণের বাইরেও কিন্তু কিছু মানবিক আর মনস্তাত্ত্বিক ব্যাপার আছে, যা এই দলটাকে চালাচ্ছে। চলুন এবার সেই দিকগুলো একটু দেখি। যেমন ধরুন কোচ দিদিয়ের দেশমের কথা। উনি তো বলেই দিয়েছেন ২০২৬ বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়ছেন। তার মানে এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচই তার জন্য শুধু একটা খেলা না, এটা তার নিজের লিগেসি বা উত্তরাধিকারকে পাকাপোক্ত করার ম্যাচ। তিনি তো চাইবেনই তার বিদায়টা যেন রূপকথার মতো হয়। আর খেলোয়াড়দের কথা যদি বলি, তাদের জন্য সবচেয়ে বড় চালিকা শক্তি হল রিডেম্পশন বা প্রতিশোধ। ২০২২ ফাইনালের সেই হারের যন্ত্রণাটা এখনও ওদের তাড়িয়ে বেড়ায়। আর এই আবেগটাই কিন্তু ফ্রান্সের মোটিভেশনকে একটা ভয়ঙ্কর পর্যায়ে নিয়ে গেছে। তাহলে সবটা মিলিয়ে শেষমেশ কী দাঁড়ালো? চলুন ফ্রান্সের জেতা আর হারার কারণগুলো এক নজরে দেখে নিই।
দেখুন, একদিকে ওদের জেতার কারণ হিসাবে আছে বিশাল স্কোয়াড ডেপথ, বড় ম্যাচ খেলার অভিজ্ঞতা, আর ওই যে বললাম প্রতিশোধের সেই অদম্য ইচ্ছা। আর অন্যদিকে হেরে যাওয়ার কারণ হতে পারে চাপের মুখে ভেঙে পড়া, এমবাপ্পের ওপর অতিরিক্ত নির্ভরতা আর টুর্নামেন্টের কঠিন রাস্তা। কিন্তু এত সব দুর্বলতা সত্ত্বেও চূড়ান্ত রায়টা হল ফ্রান্স শুধু শিরোপার একজন দাবিদার নয়, ওরা হলো আসল টাইটেল হান্টার। কারণ ওদের প্রতিভা, অভিজ্ঞতা আর মানসিকতার যে মিশ্রণ, সেটাই ওদেরকে এই টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দলগুলোর একটা করে তুলেছে। তাহলে শেষ পর্যন্ত কি হতে চলেছে? ফ্রান্স কি পারবে তাদের হারানো মুকুটটা পুনরুদ্ধার করতে, আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হতে? নাকি আরও একবার লেখা হবে কোনো নতুন দুঃখের গল্প? এর উত্তর তো একমাত্র সময়ই দিতে পারবে।